ইয়েস, ফাইনালি ইন্টেল লঞ্চ করে দিয়েছে তাদের বহুল প্রতীক্ষিত 14 জেন র্যাপটর লেক রিফ্রেশ সিপিইউগুলো। আর সবগুলো সিপিইউ নয়, এখানে কে এবং এফ সিরিজের যে সকল সিপিইউ আছে সেগুলোর মূলত চলে এসেছে। আর এর প্রাইসিং আপনারা দেখতেই পারছেন। আর বলা চলে এই প্রাইসিংটা আগের বারের মতোই আইডেন্টিক্যাল। আমি যদি কোরাই 14900K এর কথা বলি অথবা এফ এর কথা বলি, তো এর প্রাইস যথাক্রমে হচ্ছে $590 এবং $565, যেটা বেশি ডিফারেন্ট না। তারপরে যদি আমি কোরাই 7 এর কথা বলি, তো এখানে $410 এবং $485 দেখতে পারছেন। আর যদি আমি কোরাই 5 14600 এর কথা বলি, তো সেক্ষেত্রে এখানে $320 রাখা হয়েছে এবং কে এফ যেটি ভেরিয়েন্ট সেটি হচ্ছে $295। এটা আগের বারের মতোই এর প্রাইসিং আমরা দেখতে পারছি। তবে এখানে ইন্টারেস্টিং বিষয়গুলো আমাদের কাছে চলে আসছে। অ্যান্ড প্রাইসিং নিয়ে আপনাদেরকে আরও কিছু বলি। যদি আমি বাংলাদেশের প্রাইসিং এর কথা বলি, ইয়েস, বাংলাদেশের মার্কেটেও এটা প্রবেশ করেছে বাইনারি লজিকের মাধ্যমে। তবে আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে এত তাড়াতাড়ি নতুন সিপিইউগুলো বাংলাদেশে ঢুকে গেল। ইয়েস, এরকমটাই হয়ে থাকে। যেটা আপনাদের নেয়ার কোনো চিন্তা ভাবনা নেই অথবা নেয়ার মধ্যে পড়ে না, সেইগুলো চলে আসে। আর যেই প্রোডাক্টের আপনারা চাহিদা করেন সেইগুলো হয়তো বা সঠিক সময়ে পান না। তো তাই এখন কথা বলবো আমরা এই লঞ্চকৃত সিপিইউগুলো নিয়ে। আর আমি ভালো করেই জানি এই নতুন সিপিইউগুলো আপনাদের নেওয়ার যুক্তিও নেই এবং যে প্রাইসিংয়ে আসছে সেটি দেখে হয়তোবা আপনি অবাক হয়ে যেতে পারেন। এটার যে কে এফ ভেরিয়েন্ট আছে কোরাই 5 14600KF, সেটি আপনারা সর্বনিম্ন 36,000 টাকায় দেখতে পারেন। আর যদি আমি এর যে নর্মাল কে ভার্সনের কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা 38,500 টাকা এখানে দেখতে পান আইজিপির জন্য। কোরাই 7ও এখানে কোনোভাবেই পিছিয়ে নেই। এখানে 49,000 টাকায় পেয়ে যাবেন কে এফ ভেরিয়েন্টটি আর 52,000 টাকায় পেয়ে যাবেন কে ভেরিয়েন্টটি, অর্থাৎ 14700K। আর যদি আমি টপ এন্ডের কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা কে এফ যে ভেরিয়েন্টটি আছে i9-এর সেটা 68,000-এ পাবেন, আবার 71,000-এ পেয়ে যাবেন নর্মাল কে ভেরিয়েন্টটি। তবে এখানে বড় সিপিইউগুলোর আমি কথা বলছি না, এগুলোর প্রাইস অনেকটা আবার কমবে। তবে ছোট সিপিইউগুলোর প্রাইস আর কতটা কমানো সম্ভব? সর্বোচ্চ 30,000 টাকায় নিয়ে আসতে পারে, যেটা অবভিয়াসলি বেশি ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশের মার্কেটের প্রাইসকে। তো যাই হোক, ওভারঅল যদি আমি এর পারফরমেন্স সম্পর্কে কথা বলি, তো আমার কাছে কোনো ইউনিট নেই যে আপনাদেরকে রিভিউ দেবো। তবে হ্যাঁ, ট্রাস্টেড অনেক সোর্স থেকে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনাদের কাছে যদি 12 জেন অথবা 13 জেনের কোনো সিপিইউ থেকে থাকে সমমানের, যদি আপনারা কেনার কথা চিন্তা করেন, স্কিপ করে যান, কেনার কোনো প্রয়োজনই নেই। কারণ প্রথমে আমরা লিগ বা অন্যান্য জায়গায় দেখেছিলাম এর যে আইপিসি থেকে শুরু করে যদি আমরা কথা বলি এর বুস্টিং পারফরমেন্সের, তো সেক্ষেত্রেও অতটাও আপলিফট করতে পারিনি যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। অর্থাৎ এটা একটা ফেল্ড প্রোডাক্ট বলতেই পারি সবগুলো লাইন আপকেই, এক্সেপ্ট কোরাই 7 এবং কোরাই 5। তবে 5-এর এখানে 600K ভেরিয়েন্টটি নয়, সেটা হতে পারে 14500 এর মতো সিপিইউ, যেটা এখনো পর্যন্ত মার্কেটে আসেনি। আর সেটা আসলে অবশ্যই অনেক মিড রেঞ্জ ক্যাটাগরির বিল্ডারদেরকে অনেক ফায়দা দিতে পারে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমি যদি প্রোডাক্টিভিটিকে এখানে সামনে রাখি, তো অনেকাংশেই ইন্টেল এখানে জিতে যাবে নতুন তাদের সিপিইউগুলো দিয়ে। অর্থাৎ যে সকল প্রোডাক্টিভ বেঞ্চমার্ক অথবা সিনথেটিক বেঞ্চমার্ক, সেখানে কিন্তু কোনোভাবে খারাপ রকমের পারফরমেন্স করেনি। আর আপনি জেনারেলিও কোনো খারাপ পারফরমেন্স পাবেন না। অ্যান্ড দি আদার হ্যান্ড, আপনি যদি একজন ডেডিকেটেড গেমার হয়ে থাকেন, আপনার কোনো কাজ নেই প্রোডাক্টিভ ওয়ার্কের, আপনি 3Dর কাজ করবেন না বা অনেক কমপ্লেক্স কাজ করবেন না যেখানে প্রসেসিং পাওয়ার লাগে, তো সেক্ষেত্রে আপনার জন্য রাইট অপশন হতে পারে রাইজেনের যে নতুন X3D সিপিইউগুলো আছে লাইক 7000 সিরিজের। তো সেগুলো আপনার চয়েস বা অপশন আপনার হাতে রাখতে পারেন। তবে বাংলাদেশের সিনারিওটা আবার আলাদা। আপনারা যদি নতুন X3D সিপিইউগুলো নিতে চান, তো এখানেও আপনাকে বিশাল একটা অ্যামাউন্ট গুনতে হবে। তবে হ্যাঁ, আপনারা যদি রাইজেন 7 7800 X3Dর মতো সিপিইউটি নেন, তো সেক্ষেত্রেও আপনারা 52,000 টাকায় প্রাইস পয়েন্টে পে করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা যেটা গেমিং পারফরমেন্স পাবেন এই বাজেটের মধ্যে আপনি অন্য কোনো সিপিইউতে পাবেন না। তবে হ্যাঁ, ওভারঅল আপনি যদি আবার প্রোডাক্টিভের দিকে আসতে চান, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটি একটা 8 কোরের সিপিইউ অর্থাৎ 16 থ্রেড, তাও আর প্রোডাক্টিভ কাজে অনেক সময় আবার যে এক্সট্রিম লেভেলের বুস্ট সেটি থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনাদের কোরাই 7 13700K অথবা 14700K এর মতো সিপিইউকে পারচেজ করা, যদি আপনি ভালো ডিল পেয়ে যান। সো নাও লেটস জাম্প ইনটু দ্য বেঞ্চমার্ক। আমরা যদি এখানে টমস হার্ডওয়্যারের বেঞ্চমার্কের দিকে দেখি, তো সেক্ষেত্রে প্রথমের দিকে ইন্টেল ক্লেম করেছিল এটি ওভারঅল গেমিংয়ে 23% বেটার পারফরমেন্স করতে পারে। তবে এখানে যে সকল আমরা থট দেখছি সেখানে কিন্তু বিষয়টা আলাদা হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এর ওভারঅল পারফরমেন্স দেখি, তো অ্যাভারেজে এটার থেকে
AMD Ryzen 7 7800X3Dর মতো সিপিইউ বেটার পজিশন হোল্ড করে রাখে অ্যাজ কম্পেয়ার টু এই যে নতুন সিপিইউগুলো আছে। আর আপনারা প্রতিটা বেঞ্চমার্ক দেখতে পাচ্ছেন, যেটা অবশ্যই আপনার স্ক্রিনে ভেসে আসছে। প্লিজ আপনারা দেখে নিন, আমি কিছু বলতেছি না। তো বেঞ্চমার্ক দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, এখানে আমরা কোনোভাবে ইন্টেলকে গেমিংয়ের রাজা বা তাকে ক্রাউন পরিয়ে দিতে পারি না যদি এরকম সিনারিও থাকে। শুধু এখানে না, আমরা যদি থার্মাল লিমিট এবং পাওয়ার লিমিটকে দেখি তো এটা আসলেই নাইটমেয়ার হতে পারে একজন সাধারণ বা নর্মাল বিল্ডারদের জন্য, যাদের ক্যাটাগরি সর্বোচ্চ মিড রেঞ্জ। আর আপনারা যারা বর্তমান সময়ে 500 বা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই চালাচ্ছেন, তো তাদের তো এই ভিডিওটি দেখাই খানিকটা রিস্কি হয়ে যায়, রাতে না আবার দুঃস্বপ্ন চলে আসে। কেননা এই সিপিইউটিতে যখন সিনেমাস 2024 এর স্ট্রেস লোড দেওয়া হয়, তো এর পিক পাওয়ার কনজাম্পশন চলে গিয়েছিল অর্থাৎ টোটাল সিস্টেমের 533 ওয়াট। এটা আসলেই ভাবার মতো নয়। তবে আপনাদেরকে বলি, এই টেস্টটি করা হয়েছিল কিন্তু RTX 4090 সহকারে। তবে ভাববেন না যে শুধুমাত্র সিপিইউ 500 বা 550 ওয়াট চলে যাচ্ছে, এরকমটা নয়। অ্যান্ড দি আদার হ্যান্ড যদি অন্য সকল নতুন সিপিইউগুলোর কথা বলি, তো সেইগুলো কম্পারেটিভলি একটু কম পাওয়ার কনজিউম করছিল। আর যদি আমি Ryzen 9 7950X এর মতো সিপিইউর কথা বলি, তো সেইগুলো সর্বোচ্চ পাওয়ার কনজিউম করেছিল 365 থেকে 370 ওয়াট, যেটা অবভিয়াসলি পাওয়ার কনজিউমশনের দিক থেকে ইন্টেলকে AMDর যোগ বলেই মনে হচ্ছে। তবে হ্যাঁ, এটা কথা সত্য, যখন আপনি 4K-তে বা 1440p-তে গেমিং করবেন, তো সেখানে কিন্তু এই যে AMDর যে সকল সিপিইউ আপনারা বিশাল একটা স্কোর দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু র্যাম্প আপ করতে পারবে ইন্টেলের যে নতুন সিপিইউগুলো এইগুলো। তবে কথা হচ্ছে, ইন্টেল কেনই বা এই ধরনের সিপিইউগুলো মার্কেটে লঞ্চ করে দিল? তার কারণ হচ্ছে, তারা যদি সেন্সেশনে না থাকে তো সেক্ষেত্রেও একটা প্রবলেমে পড়ে যাবে, অর্থাৎ কম্পিটিশনহীনতায় ভুগবে AMD। তো সেক্ষেত্রে কিন্তু তাদের রেসপন্সও অতটা ভালো হবে না। ইন্টেল এখানে যাই করুক না কেন, এটা কিন্তু কনজিউমারদের জন্য অনেক ভালো। শুধুমাত্র যে এই সিপিইউগুলো তাদের আসবে তা কিন্তু না, এখানে অনেক বাজেট ফ্রেন্ডলি অথবা মিড রেঞ্জ ক্যাটাগরির আমরা সিপিইউ দেখতে পাই, যেটা অবশ্যই আমাদেরকে একটা ভালো রকমের পারফরমেন্স অফার করতে পারে। লাইক Core i5 14400 অথবা 14500 এর মতো সিপিইউ, সেইগুলো যদি ভালো একটা প্রাইসিং এর সাথে আসে, অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু এক্সপেক্ট করতেই পারি যারা মিড রেঞ্জ বা বাজেট সেগমেন্টের আপনারা পিসি বিল্ড করবেন। আর বাজেট মিন এখানে আমি Core i3 এর কথা বলছি। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা অলরেডি আমি ইন্টেল এবং AMD সম্পর্কিত দুটি ভিডিও নিয়ে এসেছি, বিশেষ করে AMDটি। তো সেটি তো অবশ্যই আপনাকে চেক আউট করা উচিত যদি আপনি নেক্সট জেনারেশনের পিসি বিল্ড করতে চান উইদাউট গ্রাফিক্স কার্ড, আর আপনি খেলতে চান ভালো ভালো গেমস। তো সেক্ষেত্রে আপনাদের সেই ভিডিওটি অবশ্যই চেক আউট করা উচিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।